শুভেচ্ছা মাছরাঙা দেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাবিলা ফেরদৌস। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। শ্রমিকদের বেতন বাড়ানোর ইস্যুতে এবার চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোরে দূরপাল্লার বাস বন্ধ করে দিল মালিকরা, ভোগান্তিতে যাত্রীরা। জনবল সংকট ও যন্ত্রপাতি নষ্ট থাকায় হাতিয়ার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা ব্যাহত, রয়েছে অনিয়ম ও অব্যবস্থাপনাও, রোগী ও স্বজনদের ভোগান্তি। শুনছিলেন শিরোনাম। নিডল স্কুল এজ 5+ থাকা দরকারি ভিটামিন ও মিনারেল স্কুল বয়সী শিশুর ফোকাস ও মেমোরি, দৃষ্টিশক্তি এবং এনার্জি ধরে রাখতে সহায়তা করে। এবার বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে এবার দূরপাল্লার বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছেন পরিবহন মালিকরা। শ্রমিকদের বেতন বাড়ানোর ইস্যুতে পূর্ব ঘোষণা ছাড়াই বাস বন্ধ করে দেয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ফের দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এবার বাস বন্ধ করে দিয়েছেন খোদ মালিকরাই। শুধু একতা পরিবহনের বাস এবং লোকাল বাস চলাচল করছে। গতরাত 10টা থেকে বাস চলাচল বন্ধ করে দেওয়ার কথা জানায় বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বজলুর রহমান রতন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা। আমরা ঢাকাতে যাব, কিন্তু এখন এসে দেখি কোনো বাস কিচ্ছু নাই। আমরা এখন টিকিটও পাইনি, গাড়িও নাই। ধর্মঘটের জন্য আমাদের টিকিটটা বন্ধ, মানে বাসটা বন্ধ। কিন্তু আপনি টিকিটটা নিয়ে আসেন, টিকিটটা ক্যান্সেল করে আপনি টাকা ফেরত নিয়ে যান। টিকিট কনফার্ম করা আছে, আমি টিকিট নিয়ে যাব। আসে দেখলাম বাস বন্ধ। এখন আমাকে কোনো না কোনো উপায়ে আমাকে পৌঁছাতে হবে, অথবা আমার চাকরিতে আমি যোগদান করতে পারবো না নির্দিষ্ট সময়ের মধ্যে। শ্রমিকদের বেতন ভাতা বাড়ানোর দাবির ব্যাপারে গত মঙ্গলবার ঢাকায় বৈঠক করে বাসের মালিক ও শ্রমিক পক্ষ। শ্রমিকদের বেতন ভাতা বৃদ্ধি করে রাজশাহী থেকে ঢাকা চলাচলে প্রতি ট্রিপে চালক 1750, সুপারভাইজার 750 ও সহকারী 700 টাকা নির্ধারণ করা হয়, যা আজ থেকে কার্যকর করার কথা ছিল। আমরা 24 ঘন্টার উপরে 24, 48 এরকমও হয়ে যায়। বেতন দেয় 1100, 1200, 1300 টাকা বেতন দেয়। এতে আমারে খায় দেয়, কিছুই থাকে না। 24 ঘন্টা হয়ে গেলে তারা 150 টাকা করে ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টরকে খোরাকি দেয়। তা আপনি বলেন ঢাকা শহরে 150 টাকা তো হয়, তারপর আমরা মেনে নিয়েছি। কিন্তু মালিকরা যে কেন গাড়ি বন্ধ করে দিল এটা আমরা জানি না। তবে মালিক পক্ষ জানিয়েছে শ্রমিকরা যেখানে সেখানে বাস থামিয়ে যাত্রী তোলার পাশাপাশি খোরাকি ভাতার দাবি করছে, যা মেনে নেওয়া সম্ভব নয়। তাই বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। যেহেতু সামনে পূজা, এই উপলক্ষে অনেকেই ছুটিতে বিভিন্ন জায়গায় যাওয়া আসা করবে। এই সময়টা না করে গাড়ি সচল থাকুক, পরে আমরা বসে যে কোনো সমস্যা হতেই পারে, এটা অবাস্তব কিছুই না। আমরা সেটাকে সঠিকভাবে দেখে আমরা এটা ক্লিয়ার করব। এর আগে বেতন ভাতা বৃদ্ধির দাবিতে গেল 7 সেপ্টেম্বর রাতে 3 জেলা থেকে দূরপাল্লার বাস চালানো বন্ধ করে দেয় শ্রমিকরা। 2 দিন পর মালিক পক্ষের আশ্বাসে তারা ফের বাস চালানো শুরু করে। বেতন ভাতা বৃদ্ধি না করায় 22 সেপ্টেম্বর থেকে ফের কর্মবিরতি শুরু করেন তারা। 23 সেপ্টেম্বর বিকেল পর্যন্ত একতা ছাড়া বাকি সব বাস চলাচল বন্ধ ছিল। কাউসার আহমেদ, মাছরাঙা, নিউজ ডেস্ক। জামায়াতের পিআর পদ্ধতির দাবি ও এনসিপির প্রতীক জটিলতা নির্বাচনে প্রভাব ফেলবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। সকালে চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন নিয়ে এক কর্মশালায় কথা বলেন তিনি। সাংবাদিকদের তিনি বলেন, আইন অনুযায়ী নির্বাচন কমিশন নির্বাচনী কার্যক্রমের প্রস্তুতি নিচ্ছে। অতীতে নির্বাচনে যারা অবৈধ কার্যক্রমের সাথে জড়িত ছিলেন তাদেরকে নির্বাচনী দায়িত্ব থেকে দূরে রাখা হচ্ছে বলে জানান তিনি। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা ও ভোট কারচুপি রোধে মাঠ পর্যায়ে কার্যকর মোবাইল টিম, মোবাইল কোর্ট, ইলেকটোরাল ইনকোয়ারি ও পর্যবেক্ষক টিম সহ মোবাইল অ্যাপসের মাধ্যমে মনিটর করার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেন ইসি। নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, বিদ্যমান আইনের আওতায় সে সমস্ত কাজ করে যাচ্ছে এবং করবে।
আইনের ব্যত্যয় ঘটিয়ে নির্বাচন কমিশন কোনো কাজ করতে পারে না, করবে না। যারা অতীতের নির্বাচনের সাথে অবৈধ কাজের সাথে সংশ্লিষ্ট ছিলেন তাদেরকে আমরা নির্বাচনী দায়িত্ব থেকে দূরে রাখব, তাদেরকে নির্বাচনী দায়িত্ব পালন করতে দিব না। ঐক্যবদ্ধভাবে আগামী সংসদ নির্বাচন করা গেলে দেশের অবস্থান অনেক শক্তিশালী হবে, যা রোহিঙ্গা সংকট সমাধানের সুষ্ঠু পরিবেশ তৈরি করবে বলেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। দুপুরে চট্টগ্রামে রোহিঙ্গা বিষয়ক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম প্রেস ক্লাবে চট্টগ্রাম ফোরাম আয়োজিত চট্টগ্রামের চোখে রোহিঙ্গা সংকট, মানবতা, নিরাপত্তা ও ভবিষ্যৎ শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে ফারুকী আজম বলেন, রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের নয়, এটি আন্তর্জাতিক সংকট, তাই একে আন্তর্জাতিকভাবে সমাধান করতে হবে। এর সঙ্গে প্রতিবেশী অনেক রাষ্ট্রের স্বার্থও জড়িত। এ সময় রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় সংকট বাড়ার আশঙ্কা করে উপদেষ্টা বলেন, বাংলাদেশ চায় রোহিঙ্গারা সম্মানের সঙ্গে মিয়ানমারে ফিরে যাক। ঐক্যবদ্ধভাবে যদি এই নির্বাচন বাংলাদেশ সম্পন্ন করতে পারে তাহলে বাংলাদেশের রাজনৈতিক অবস্থান অনেক শক্তিশালী হবে, যেটা নিয়ে আগামী দিনে আমরা এই রোহিঙ্গা সংকটটি সমাধানের একটা সুস্থ পরিবেশ আমরা সৃষ্টি করতে পারবো। জনবল সংকট ও রোগ নির্ণয়ের যন্ত্রপাতি নষ্ট থাকায় ব্যাহত হচ্ছে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার 50 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা। অনিয়ম আর অব্যবস্থাপনার কারণে রোগী ও স্বজনদের ভোগান্তি সীমা ছাড়িয়েছে। নোয়াখালী রিপোর্টার মিজানুর রহমান রিয়াদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা গ্রামের বাসিন্দা দুলাল মিয়া। তার স্ত্রী অসুস্থ। 1.5 সপ্তাহ আগে ভর্তি করেন হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ভর্তির কয়েক ঘন্টা পার হলেও দেখা মেলেনি চিকিৎসকের। সরকারি হাসপাতালে আমাদের মতো গরিব মানুষ আসে চিকিৎসা নিবে, এখন এই চিকিৎসা নিয়ে তো আমরা তো ওই ধরনের চিকিৎসা এবং কোনো সেবা পাইতেছি না। এ দুরবস্থা এখনো কাটেনি। ভুক্তভোগীদের অভিযোগ, সকাল 8টার মধ্যে চিকিৎসক ও নার্স সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী হাসপাতালে যাওয়ার কথা থাকলেও এ নিয়ম মানেন না অনেকে। কেউ বিকেল 3টার পর গিয়ে মোবাইল ফোনে নিশ্চিত করা রোগীদের দেখেন। সরজমিনে দেখা গেছে বেলা 11:30 পর্যন্ত 3টি কক্ষে চিকিৎসকের দেখা মেলেনি। একজন চিকিৎসকের কক্ষের সামনে চেয়ার দিয়ে পথরোধ করা, কিন্তু বাইরে অনেক রোগী। চিকিৎসকদের সহকারী থাকলেও ক্যামেরা দেখে সরে যান তারা। কয়েক বছর ধরে হাসপাতালে নেই কোনো গাইনি চিকিৎসক। আমি বুড়া মানুষ, হাঁটতে পারি না, চলতে পারি না, কতক্ষণ মাসে টাকা পয়সা কুলে। 12টা থেকে 6টা পর্যন্ত অপেক্ষা করছি, আলতা করার পরে ডাক্তার দেখি না। অনেক কষ্টে যারা সেবা পান তাদের ওষুধ নিতে হয় বাইরে থেকে। বন্ধ রয়েছে এক্স-রে ও আল্ট্রাসোনোগ্রাফি মেশিন। অতিরিক্ত খরচে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার থেকে পরীক্ষা করাতে হচ্ছে রোগীদের। একজন এক রকমের ডাক্তার, এখানে ওষুধ এখানে হসপিটাল আইতেছি না, সব বাইরে থেকে কিনে আনিছে। এক্স-রে এবং আলট্রা করার জন্য প্রাইভেট ক্লিনিকে যেতে হয়, সেখানে গেলে তারা প্রতারণার শিকার হয় বিভিন্নভাবে। এসব অনিয়ম ও অব্যবস্থাপনা রোধে জেলা সিভিল সার্জনের কার্যালয়ের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেও লাভ হচ্ছে না। তবে এসব রোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। নার্সের সংখ্যা খুবই কম, যেখানে 31 জন থাকার কথা ওইখানে আমার নার্স ইনচার্জ সহ আছে 6 জন এবং মিডওয়াইফ আছে 2 জন। মিডওয়াইফ এখানে 4 জন থাকার কথা। আমাদের এখানে ইন্টারনেটাল চেক আপটাই ডাক্তার না থাকার কারণে আমার ওই রুমটাই বন্ধ আছে এবং আমার সম্পূর্ণ সিজার সেকশনটা বন্ধ এখানে। হাতিয়া উপজেলার প্রায় 7.5 লাখ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির অনিয়ম ও অব্যবস্থাপনা দূর করার দাবি স্থানীয়দের। মাছরাঙা নিউজ ডেস্ক। পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত ইসলামী। সকালে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াত ইসলামী। সমাবেশে আওয়ামী লীগ সরকারের গণহত্যা ও দুর্নীতির বিচারের পাশাপাশি জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানান বক্তারা। একই সাথে পিআর পদ্ধতিতে নির্বাচন ও জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানান তারা। এদিকে বিকেলে দিনাজপুরের হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত। সকালে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত। এছাড়াও লক্ষ্মীপুর, নীলফামারী ও রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতের নেতাকর্মীরা। পার্বত্য চট্টগ্রামে নারী নিপীড়নের প্রতিবাদে
বিরোধী মহাসমাবেশ করেছে যুগ্ম ছাত্র জনতা। সকাল 11টায় খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে চেঙ্গি স্কয়ার মোড়ে বিক্ষোভ সমাবেশ করে যুগ্ম ছাত্র জনতা। সিঙ্গিনালা এলাকায় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ধর্ষণের সঙ্গে জড়িতদের আসন্ন দুর্গাপূজার পরপরই আইনের আওতায় আনার দাবি জানান তারা। অন্যথায় হরতাল সহ কঠোর কর্মসূচির হুমকি দেন বক্তারা। সমাবেশে বিভিন্ন শ্রেণী পেশার প্রায় 2000 নারী পুরুষ অংশ নেয়। সারা দেশে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি প্রায় শেষ। মণ্ডপে মণ্ডপে স্থাপন করা হচ্ছে প্রতিমা, চলছে সাজসজ্জা ও আলোকসজ্জার কাজও। এবছর সারা দেশে 33,355টি মণ্ডপে হবে দুর্গাপূজা। জেলা রিপোর্টারদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আর একদিন পর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে সারা দেশে শুরু হবে দেবী দুর্গার আরাধনা। দেশের বেশিরভাগ মণ্ডপেই প্রতিমা স্থাপনের কাজ শেষ। এবার সাতক্ষীরার 7 উপজেলায় 587টি মণ্ডপে হবে দুর্গাপূজা। তবে কলরোয়ায় উত্তর মুরারিকাটি পালপাড়ার মণ্ডপ এরই মধ্যে ভক্তদের কাছে আকর্ষণের জায়গায় পরিণত হয়েছে। এখানে প্রায় 50 কেজি পাটের আঁশ ব্যবহার করে তৈরি করা হয়েছে দেবী দুর্গার প্রতিমা। পাটের সোনালী আভা এতে যোগ করেছে বাড়তি সৌন্দর্য। পূজা উদযাপন কমিটি থেকে নতুন কমিটি তৈরি হওয়ার পর থেকে ইয়ং জেনারেশন থেকে এটা নতুন সিদ্ধান্ত নিল যে এবার ভিন্ন কিছু করব, যাতে মানুষের আকর্ষণ বাড়ে। যার জন্য 2023 সালে আমরা ধানের প্রতিমা করছি, মানুষের অনেক সাড়া পেয়েছি, নিজেদেরও আনন্দ অনুভূতি হয়েছে। তারপরে 25 সালে এবার নতুন কিছু করার জন্য পাট দিয়ে তৈরি করলাম। এই প্রতিমাটা তৈরি করতে আমাদের প্রায় 1,20,000 টাকা মতো ব্যয় হয়েছে এবং তো সবকিছু মিলে আমাদের 3 লক্ষ টাকা মতো টোটালি খরচ হবে। নোয়াখালীর 9 উপজেলা ও 8 পৌরসভার 187টি পূজা মণ্ডপ প্রস্তুত দেবী দুর্গার আরাধনার জন্য। জেলার বেশিরভাগ মন্দির ও মণ্ডপের দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে সনাতন ধর্মের বিভিন্ন বাণী। আমাদের সর্বজয়া পূজা মণ্ডপের এবারের মূল থিম হচ্ছে আমাদের বেদ, গীতা, রামায়ণ, চাণক্য নীতি, এগুলা নিয়ে আমাদের মূলত কাজ হচ্ছে। প্রস্তুতিমূলক কাজ শেষ পর্যায়ে। আশা করি আমাদের 2-1 দিনের মধ্যে আমাদের পুরো কাজ শেষ হয়ে যাবে। পার্বত্য জেলা বান্দরবানে এবার 32টি পূজা মণ্ডপে পূজার প্রস্তুতি নেওয়া হয়েছে। শেষ সময় চলছে সাজসজ্জা ও আলোকবাতি প্রজ্বলনের কাজ। যে কোনো ধরনের নাশকতা রোধে তৎপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রতি বছরে আমরা নতুনত্ব কিছু আনার চেষ্টা করেছি, তো এবারও আমরা বিভিন্ন ডিজাইনের মাধ্যমে এবং কক্সিডিয়া ডিজাইনের মাধ্যমে এবং প্রতিমা সেটআপ এবং প্রতিমার স্টেজটা একটু ভিন্নতা আনার চেষ্টা করেছি। আমাদের এখানে আমাদের ডিএসবির পক্ষ থেকে আমরা প্রত্যেকটা পূজা মণ্ডপের যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। এখানে আমাদের স্থায়ী টিম থাকবে, এর পাশাপাশি মোবাইল, পেট্রোল টিম থাকবে, সাদা পোশাকধারী পুলিশ থাকবে, গোয়েন্দা পুলিশ থাকবে, ডিবি পুলিশ থাকবে। যশোরে দুর্গোৎসবের জন্য প্রস্তুত 706টি মণ্ডপ। শেষ মুহূর্তে প্রতিমা সাজানোর সরঞ্জাম কিনতে বিভিন্ন দোকানে ভিড় করছেন সংশ্লিষ্টরা। আমাদের রঙের কাজও শেষ পর্যায়ে, এখন সাজসজ্জা চলতেছে। আনুষ্ঠানিকভাবে সবকিছু কার্যক্রম শেষ পর্যায়ের দিকেই, প্রতিমা সবকিছুই রেডি। গত বছরের চেয়ে এবছর বেচা কেনাটা একটু মানুষের হয়তো বাজেটের স্বল্পতা আছে, এই জন্য হয়তো কম হচ্ছে। দিবারাত্রির কাজ চলছে আমাদের, রাত 3-4 বেজে যাচ্ছে, আবার সকালটা কাজ করতে হচ্ছে। মানে এই ব্যস্ততার মধ্যে যতটা পারছি মাকে দেওয়ার চেষ্টা করছি। গোপালগঞ্জে এবার 1285টি মন্দিরে স্থাপন করা হয়েছে দেবী দুর্গার প্রতিমা। মেহেরপুরে মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এদিকে শারদীয় দুর্গোৎসব ঘিরে গাইবান্ধার প্রতিটি মণ্ডপের সামনে বসেছে মেলা। 2রা অক্টোবর শুভ বিজয়া দশমীতে দেবীকে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গা উৎসব। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক। দর্শক, কিছুক্ষণ আগে শারদীয় দুর্গোৎসবের শেষ সময়ের প্রস্তুতি নিয়ে যশোর ও নোয়াখালী থেকে জানিয়েছেন আমাদের সহকর্মীরা। এসো হে শারদ লক্ষ্মী, এসো শুভ্র মেঘের ভেলায় চড়ে। দেবী বন্দনার প্রস্তুতি নিয়েছেন পূজারীরা। আগামী রোববার মহা ষষ্ঠীর মধ্যে দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব। এরই মধ্যে জেলার 706টি পূজা মণ্ডপে প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে পূজা মণ্ডপ এরিয়াগুলোকে এবার 4 ভাগে ভাগ করে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।
আগামী রোববার ষষ্ঠীর মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের যে সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপুজো সেটির আনুষ্ঠানিকতা শুরু হবে। তো ইতিমধ্যে কিন্তু জেলার যে 187টি মন্দিরে যে এবার পূজা উদযাপন হবে, যার মধ্যে 4টিতে ঘট স্থাপন করা হবে। তো আমরা দেখেছি যে বেশিরভাগ মন্দিরে কিন্তু ইতিমধ্যে তারা তাদের যে সবশেষ প্রস্তুতি তারা সেটি সেরে নিচ্ছেন। আমরা দেখেছি যে বিভিন্ন মণ্ডপে এবং মন্দিরে কিন্তু তারা যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছেন এবং তাদের যে প্রতিমা রয়েছে প্রতিমার শেষ যে রং তুলির আঁচল সেটি তারা দিচ্ছেন। তো তারা বলছেন যে গত কয়েক বছরের তুলনায় কিন্তু এবার শান্তিপূর্ণভাবে তাদের এই বড় উৎসব শেষ করতে পারবেন বলে তারা আশা করছেন। তো আমি কথা বলেছিলাম জেলা পুলিশ সুপারের সাথে, তিনি যেটি বলেছেন যে এই পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা জোরদারে কয়েক স্তরে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী এবং র্যাবের সমন্বয়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে। প্রতিটি মণ্ডপে আসলে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করবে। এছাড়া পুলিশের যে স্ট্রাইকিং ফোর্স এবং মোবাইল টিম তারাও ডিউটিতে থাকবেন। এছাড়া সেনাবাহিনী এবং র্যাব সদস্যরাও টহলে থাকবেন। চাকসু নির্বাচনে বড় প্যানেলগুলোর পাশাপাশি আছে আরো কয়েকটি সম্ভাবনাময় প্যানেল। এদের 3টি স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন, সচেতন শিক্ষার্থী সংসদ ও সর্বজনীন ছাত্র ঐক্য পরিষদ। এসব নিয়ে আজ থাকছে মোহসেনাত শিহাবের ধারাবাহিক প্রতিবেদনের 3য় ও শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন সঞ্জীব দেবাবু। ছাত্র জনতার অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী প্রার্থীদের নিয়ে প্যানেল দিয়েছে স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন। এতে 5 জন নারী প্রার্থীও রয়েছে। এই প্যানেলের সবাই ক্যাম্পাসে নিজ কর্মে পরিচিত বলে জানান ভিপি প্রার্থী মাহফুজুর রহমান। 2019-20 শিক্ষাবর্ষের আরবি বিভাগের এই শিক্ষার্থী জয়ের ব্যাপারে আশাবাদী। জিএস প্রার্থী ইতিহাস বিভাগের 2019-20 সেশনের রশিদ দিনার। যারা আছেন আমাদের প্যানেলের সকল মেম্বারই অভ্যুত্থানের আগে এবং অভ্যুত্থানের পরে শিক্ষার্থীদের অধিকার নিয়ে সবসময় সরব ছিল। তারা ক্যাম্পাসের বিভিন্ন ধরনের সামাজিক এবং সাংস্কৃতিক অ্যাক্টিভিজমের মধ্যে যুক্ত ছিল। সেই জায়গা থেকে আমাদেরকে আবার নতুন করে পরিচিত করানোর সুযোগ নাই। আমাদের এখানে যদি নারী শিক্ষার্থী চান সেটাও আছে, অন্য ধর্মাবলম্বী চান সেটাও আছে। আমাদের মোটামুটি যারা ক্লাব অ্যাক্টিভিজম করে এবং যারা অভ্যুত্থানের পক্ষে সম্মুখ সারিতে ছিল, আমি যদি বলি একেবারে সমন্বয়কদের মধ্যে ছিল, তারাও আছে আমাদের এখানে। আর একেবারে একাডেমিশিয়ানও আছে। ইসলামী ছাত্র আন্দোলন সমর্থিত প্যানেল সচেতন শিক্ষার্থী সংসদ। এই প্যানেলের চাওয়া মধ্যপন্থার মাধ্যমে সবার অধিকারের জন্য কাজ করা। ভিপি প্রার্থী ফাইন্যান্স বিভাগের MBA ছাত্র আর জিএস প্রার্থী ইসলামিক স্টাডিজ বিভাগের মোহাম্মদ আব্দুর রহমান। ইসলাম কিন্তু আসলে উদারপন্থী, ইসলামে কট্টরপন্থীদের কোনো স্থান নেই। ইসলাম হচ্ছে মধ্যপন্থার একটা ধর্ম। আমরা যদি নির্বাচিত হই আমরা 1 বছর সময় পাবো। তো 1 বছরে তো আমরা রাতারাতি আমাদের শতভাগ আবাসনের যে সমস্যাটা, এই সমাধান আমরা করতে পারবো না। তো সেজন্য আমরা যেটা চিন্তা করেছি, আমরা যদি নির্বাচিত হই আমরা প্রশাসনকে বাধ্য করব যাতে করে তারা এক্সটেনশন করে টিন শেডের মাধ্যমে হোক বা যেভাবে হোক, মানে ক্যাম্পাসে শিক্ষার্থীদেরকে অ্যাকুমুলেট করে। চাকসু প্রতি বছরই হবে, যেখানে চাকসুর নেতৃবৃন্দ যারা আসবেন ওরাই কথা বলবেন এই শিক্ষার্থীদের অধিকার নিয়ে। শিক্ষার্থীরা তাদের কাছেই কমফোর্ট ফিল করবেন, তারাই শিক্ষার্থীদের আস্থাভাজন হবেন, এমন একটি সিস্টেম আমরা ক্যাম্পাসের মধ্যে তৈরি করতে চাই। বিশ্ববিদ্যালয়ে নবাগতদের নিয়ে বৃহস্পতিবার প্যানেল ঘোষণা করেছে সার্বজনীন ছাত্র ঐক্য পরিষদ। এই প্যানেলের বেশিরভাগই 2024-25 সেশনের শিক্ষার্থী। এই প্যানেলের ভিপি প্রার্থী প্রাণীবিদ্যা বিভাগের সাইদ মোহাম্মদ রেদওয়ান। আর সর্বকনিষ্ঠ জিএস প্রার্থী হিসেবে লড়বেন ইতিহাস বিভাগের জিহাদ আরাফাত। আমাদের প্রাথমিক টার্গেট বা মেইন টার্গেট হচ্ছে যে আমরা 27,500 সামথিং যে ভোটার আছে তাদের সকলের কাছে রিচ যেন করতে পারি। জয় পরাজিত ভোটাররা সিলেক্ট করবে, শিক্ষার্থীরা সিলেক্ট করবে। সদ্য যারা ভর্তি হয়েছেন আমরা সবার আগে তাদের একটা ভয়েস হয়ে দাঁড়াতে পারবো এবং তাদের কি বলে ওটাকে অন্তরস্থল থেকে একটা সব থেকে বেশি ভালোবাসা আমরা ওইখান থেকে পাবো বলে আশাবাদী। কেননা আমাদের ছাত্রী কল্যাণ সম্পাদক থেকে শুরু করে জিএস পর্যন্ত এমনকি সদস্য, এরকম বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ পদে যারা রয়েছেন তারা 2024-25 সেশন থেকে। প্রার্থীদের প্রত্যেকেই আত্মবিশ্বাসী নিজ প্যানেলে জয়ের ব্যাপারে। তবে শেষ হাসি কারা হাসবে তা জানতে অপেক্ষা করতে হবে 15ই অক্টোবর পর্যন্ত। মোহসেনাত শিহাব, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম। রংপুর ও সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় 6 জন নিহত হয়েছেন। এর মধ্যে রংপুর মা ছেলে ও সুনামগঞ্জে মা মেয়ের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে ভোরে রংপুর নগরীর দমদমা ব্রিজের ইউটার্ন এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যান দমদমা ব্রিজ এলাকায় এসে ইউটার্ন নেওয়ার সময় একটি বালুবাহী ট্রাক ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানে থাকা শাহিনা বেগম ও তার 1 বছরের ছেলে ওয়ালিদ ও পিকআপের হেলপার আরিফ ঘটনাস্থলে নিহত হন। এদিকে সুনামগঞ্জের শান্তিগঞ্জের সুনামগঞ্জ সিলেট সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশায় থাকা আখিরা
রানী চৌধুরী ও তার মেয়ে প্রথমা চৌধুরী এবং অটোরিকশা চালক সজল ঘোষ নিহত হয়েছেন। সকালে উপজেলার শত্রুমর্দন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ইলিশের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে আগামী 4 অক্টোবর থেকে সাগরের সব ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। সেই নিষেধাজ্ঞা আরও 10 দিন পেছানোর দাবিতে নোয়াখালীতে মানববন্ধন করেছে জেলে ও মাছ ব্যবসায়ীরা। দুপুরে হাতিয়ার চেয়ারম্যান ঘাটে এই কর্মসূচি পালন করে সাধারণ জেলে ও চেয়ারম্যান ঘাট মৎস্যজীবী সমিতি। এ সময় আন্দোলনকারীরা মাছ ধরার বিভিন্ন উপকরণ সামনে রেখে প্রতিবাদ জানায়। বক্তারা বলেন, প্রতি বছর সাগরে 3 ধাপে নিষেধাজ্ঞা জারি করা হয়। প্রথম নিষেধাজ্ঞা 22 দিন, পরে 60 দিন এবং সবশেষ 65 দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়। গত বছর 13 অক্টোবর থেকে 22 দিনের নিষেধাজ্ঞা থাকলেও হঠাৎ করে চলতি বছর 10 দিন আগে 4 অক্টোবর থেকে নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়, যা জেলেদের জীবিকার সাথে সাংঘর্ষিক। নিষেধাজ্ঞার সময় যেন ভারতীয় জেলেরা অনুপ্রবেশ করতে না পারে সে বিষয়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীকে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। বিগত জীবনে মাছ কম হয়েছিল, এখন 2-4টা মাছ দেখা দিয়েছে। এমত অবস্থায় সরকার যদি 4 তারিখ থেকে অভিযান সফল করে তাহলে আমরা জেলে বাইরা সবাই ক্ষতিগ্রস্ত। এই সময় যে অভিযানটা দেওয়ার কথা এটা কিন্তু আরো পিছিয়ে দিলে আমরাও উপকৃত হতাম, জেলেরাও উপকৃত হতো। টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়াই ইউনিয়নের ওমরপুর ও চরপল্লী এলাকায় নদী ভাঙন রোধে অস্থায়ী তীর প্রতিরক্ষামূলক কাজের অংশ হিসেবে ধলেশ্বরী নদীর বাম তীরে 510 কিলোমিটার এলাকা জুড়ে জিও টিউব ও জিও ব্যাগ ডাম্পিং এবং প্লেসিং কাজের উদ্বোধন করা হয়েছে। সকালে সদর উপজেলার কাকুয়ায় আপৎকালীন জরুরি প্রতিরক্ষামূলক এই কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক। এ সময় জেলা প্রশাসক জানান, ধলেশ্বরী নদীর বাম তীরে আকস্মিক নদী ভাঙন দেখা দেয়। ভাঙনের ফলে ঘরবাড়ি, আবাদি জমি, গ্রামীণ রাস্তা, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান হুমকিতে পড়ে। তাই ভাঙন রোধে ধলেশ্বরী নদীর বাম তীরে এলাকায় 98,71,000 টাকা ব্যয়ে জিও টিউব ও জিও ব্যাগ ডাম্পিং এবং প্লেসিং কাজ করা হয়েছে। এতে নদীর পাড়ের প্রায় 500 পরিবারের বসতবাড়ি, আবাদি জমি, গ্রামীণ রাস্তা এবং মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান নিরাপদে থাকবে বলেও জানান তিনি। চট্টগ্রামের সেন্ট প্লাসিডস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। বৃহস্পতিবার বিজ্ঞান মেলায় অংশ নেন স্কুলের ছাত্রছাত্রীরা। এ সময় তারা তাদের বিভিন্ন প্রকল্প বিচারকদের সামনে উপস্থাপন করেন। বিকালে প্রতিষ্ঠানের হলরুমে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও আলোচনা সভা হয়। সেন্ট প্লাসিডস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার স্যামুয়েল সবুজ বালার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফোরকান। কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে মিনি ম্যারাথন প্রতিযোগিতা। সকালে গোমতী নদীর বেড়িবাঁধের ওপর থেকে সদরের চাঁদপুর এলাকা পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গোমতী বাঁচাও কুমিল্লা বাঁচাও এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত হয় মিনি ম্যারাথন। 15 কিলোমিটার ও 4.5 কিলোমিটার 2 ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে নারী পুরুষ মিলে 1500 প্রতিযোগী অংশ নেয়। আয়োজক নেক্সিরা ফাউন্ডেশনের আহ্বায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম রকি জানান, গোমতী রক্ষায় এই মিনি ম্যারাথনের আয়োজন করা হয়। এদিকে গতরাতে গোপালগঞ্জে শুরু হয়েছে অফিসার্স ক্লাব টেনিস টুর্নামেন্ট। উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান। গোপালগঞ্জ, যশোর, খুলনা, কুষ্টিয়া সহ 13টি জেলার 23টি দল এতে অংশ নেন। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। শ্রমিকদের বেতন বাড়ানোর ইস্যুতে এবার চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোরে দূরপাল্লার বাস বন্ধ করে দিল মালিকরা, ভোগান্তিতে যাত্রীরা। জনবল সংকট ও যন্ত্রপাতি নষ্ট থাকায় হাতিয়ার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা ব্যাহত রয়েছে, অনিয়ম ও অব্যবস্থাপনাও রোগী ও স্বজনদের ভোগান্তি। এবং চলতি বছর 33,355টি মণ্ডপে উদযাপিত হবে দুর্গাপূজা। দেশ জুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।